হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার। জামায়াতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের ইঙ্গিত। ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটরদের হুমকি, 4 জন শনাক্ত। ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে? হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার। জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার 20 নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরতের আহ্বান জানান। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশ নিতে পারে জামায়াতে ইসলামী সহ 8 দল। অনেকের ধারণা, বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হয়, সেজন্যই এই কৌশলটি নিতে পারে দলটি। তাদের মতে, বিএনপি সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করায় এখন জামায়াতও একই পথে হাঁটতে পারে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ 5 দাবিতে সাম্প্রতিক সময় নানা কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও সমমনা 7টি দল। এ কারণেই ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি আসতে পারে। চলতি বছরের শুরুতেই জামায়াত 300 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনী মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে। প্রার্থীরা মাঠে রাত-দিন কাজ করছেন, সব আসনেই তাদের একক প্রার্থী। এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামায়াতের একাধিক প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী আছে। অধিক সময় ময়দানে থাকার কারণে প্রার্থীরা ইতোমধ্যেই প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন। 8 দলের শরিক অপর 7টি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামায়াত। এই জোটের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে বলেছে, গত 1 সপ্তাহ ধরেই তারা আসন ভাগাভাগি নিয়ে কাজ করছেন। জামায়াত শরিকদের জন্য কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের কোনো সদুত্তর কারো কাছ থেকে পাওয়া যায়নি। তারা বলছেন, 8 দলের শীর্ষ নেতাকে তারা সংসদে দেখতে চান। ইতোপূর্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় দলীয় একটি সমাবেশে বলেছিলেন, সব ইসলামপন্থীদের এক ছাতার নিচে আনতে জামায়াত প্রয়োজনে 100 আসন ছাড় দেবে। তবে 8 দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন একমত যে যাকে যে আসনে মনোনয়ন দিলে বিজয়ী হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে। তিনি শরিকদের মধ্যে যে দলেরই হন, সবাই তার জন্য কাজ করবেন। এ বিষয়ে কথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। তিনি যুগান্তরকে বলেন, 8 দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই। তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকেই চূড়ান্ত করবেন 8 দল। ইসলামপন্থীদের বাক্স হবে একটি। শুধু 8 দল নয়, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। সূত্রমতে জামায়াতের ইতোপূর্বে ঘোষিত তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকদের জন্য। এর পাশাপাশি অন্তত 4 জন সাবেক ভাইস চ্যান্সেলর জামায়াতের মনোনয়ন পেতে পারেন। সম্প্রতি সমাপ্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত 3 জন ভিপি, 2 জন জিএস সহ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে জামায়াত মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করছে, যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারির নেতা। একজন উপদেষ্টা সহ আরও কয়েকজন সম্মুখ সারির জুলাই গণ অভ্যুত্থানের নেতার জন্য ওইসব আসন ছাড় দিতে পারে জামায়াত। তাদের সঙ্গে জোট করার চিন্তাভাবনা থাকলেও যদি জোট না হয়, তারপরেও কয়েকজনের জন্য আসন ছাড় দিতে পারে জামায়াত। ইতোমধ্যে বর্তমান সময়কার আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারিকে জামায়াত ঢাকা 5 যাত্রাবাড়ি ডেমরা আসনে মনোনয়ন দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জামায়াত সূত্র অবশ্য এ তথ্য সরাসরি অস্বীকার করেনি। উপরন্তু যোগ করেন যে জামায়াত দেশের খ্যাতনামা জনপ্রিয় আলেমদের সংসদে নিয়ে আসতে চায়। ইতোমধ্যে কুষ্টিয়ার একটি আসন থেকে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামায়াত করেন না, তাদেরও মনোনয়ন দিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে
3 বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায়েরকে কেন্দ্র করে 16 নভেম্বর রবিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়, এগুলো আমলে নেয়ার কিছু নেই। প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, রবিবার সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছিলাম। অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধের মামলার অন্য আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। 6টি অপরাধমূলক ঘটনার 2টি অভিযোগে আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গত সোমবার এই রায় দেন। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক কোনো সরকার প্রধানকে সাজা দেওয়ার নজির সৃষ্টি হয়েছে। ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 20 নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। বুধবার রাত 2:45-এর দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিও এডিট করে আগুনের পরিমাণ বেশি দেখানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনার বিষয়ে ডাকসু নেত্রী রাফিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে, পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় বুধবার রাতে ডাকসু নেত্রী রাফিয়ার বাসার সামনে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে রাফিয়ার পরিবার। এ বিষয়ে তদন্ত চলছে। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন, অনেকে কারাগারে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে, সেই প্রশ্ন সামনে এসেছে। কিন্তু দলটির শীর্ষ নেতৃত্ব অনমনীয়, তাদের মধ্যে অনুশোচনা নেই। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের পর গত 2 দিনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রীর যে মনোভাব জানা যাচ্ছে, তা হলো আগামী নির্বাচনে যাতে দলটিকে অন্তর্ভুক্ত করে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার চেষ্টা করা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মনে করেন বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা। আর সেটা সম্ভব না হলে ত্রয়োদশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে সেই চেষ্টা করবে দলটি। তবে এসব চেষ্টা ব্যর্থ হলে কি হবে সেই বিষয়ে কোনো ধারণা নেই নেতাদের। এমনকি অতীত ভুলের বিষয়ে ক্ষমা চাওয়া কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিবাদ মেটানোর কোনো চেষ্টাও নেই তাদের। দলটির ভেতরে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের আকাঙ্ক্ষা আছে। বিদেশি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অতীতের ভুল স্বীকার করা এবং দল পরিশুদ্ধির বিষয়ে পরামর্শ রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পেছনে বিদেশি শক্তির হাত থাকার কথা শুরু থেকে বলে আসছিলেন শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ 18 দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তার সরকার পতনে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না। এটা শেখ হাসিনার ভুল স্বীকার বা পরিশুদ্ধির পথে হাঁটার উদাহরণ কিনা তা সময়ই বলে দেবে।
ধন্যবাদ।